পরের দিন ঘড়ির কাঁটা যখন ঘুরতে ঘুরতে 9:50-এর কাছে থামল, ঠিক তখন আমি অফিসে ঢুকলাম। আজকেও একই অবস্থা। বসও আসেনি, মানে এটা কারো পড়ার টেবিল, কারো বসার ঘর, যে যা ইচ্ছে তাই করছে। অনিলকে দেখলাম ক্যান্টিনের দিকে যেতে, আমি গিয়ে ডেস্কে বসলাম। কিছুক্ষণ বাদে অনিল হাতে দুটো ওয়ান টাইম কফি কাপ নিয়ে হাজির হলো, একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কফি খাও। আমি একটু অবাক হলাম। আমি তো আনতে বলিনি। অবশ্য ভালোই হলো, সকালে তাড়াহুড়োতে কফি খেতে পারিনি আজ। হেসে বললাম, ধন্যবাদ। অনিল একটা চেয়ার টেনে আমার সামনে বসল। আমি কফিতে চুমুক দিয়ে বললাম, একটু বেশি তেতো। চিনি দেয়নি নাকি? বসয়ে এত তেতো যেখানে, তার অফিসের কফি মিষ্টি হবে কি? আমি ভ্রু কুঁচকে তাকালাম। অনিল হেসে বলল, বসকে সবাই এই নামেই চেনে। আমি বললাম, ও আচ্ছা, তোমরা কি আজও আসবে না? না, 1 সপ্তাহের ব্রেক নিয়েছে। 1 সপ্তাহ? এগোতদিন কামাই করলে চাকরি থাকবে? অনিল নিরুদ্বেগ কণ্ঠে বলল, না থাকলে করবে না, ওর বাবার তো টাকার অভাব নেই। ও শখের বসে চাকরি করতে এসেছিল। আবার খানিকটা আমার জন্যেও। আর যতদূর জানি অভ্র স্যারের থেকেই নাকি ছুটি নিয়েছে ও। তাহলে তো সমস্যা হবার কথা নয়। আমি বললাম, অফিস ছুটি এত দেরিতে না হলে ওর বাসায় যেতাম। অনিল উদ্বেগ নিয়ে বলল, যাবে? গেলে যেতে পারো আমার সাথে। আমি ভ্রু কুঁচকে বললাম, তোমার সাথে যেতে হবে কেন? আমি কি রাস্তাঘাট চিনি না? অনিল লজ্জা পেয়ে হাসল। আমিও হেসে ফেললাম। হঠাৎ মাথায় এলো আমার বাধ্যগত কাজের কথা। মানে, রুদ্রর কেবিন গোছানোর ব্যাপারটা। আমার কফি খাওয়া ওখানেই শেষ। তাড়াহুড়ো করে হাত ঘড়ি দেখলাম। 10টা বাজতে 5 মিনিট বাকি। রুদ্র অফিসে ঢুকবেন ঠিক 10টায়। না 1 সেকেন্ড আগে, না পরে। মানে আমার হাতে 5 মিনিটই আছে। আমি কফিটা টেবিলে রেখেই উঠে দাঁড়ালাম। অনিল জিজ্ঞেস করল, অ্যানি প্রবলেম? আমার আর্জেন্ট কাজ আছে। এটুকু বলেই দ্রুত পায়ে রুদ্রর কেবিনের দিকে হাঁটা ধরলাম আমি। অনিলকে কিছু বলার সুযোগই দেয়নি। রুদ্রর কেবিনের দরজা ঠেলে যখনই ঢুকব আচমকা কোত্থ থেকে এসে সামনে দাঁড়ালেন রুবনা ম্যাডাম। আমি চমকে ওনার দিকে তাকালাম। ওনার মুখে আজকে সেই পুরনো হাসিটা নেই। উল্টে বেশ শক্ত, কঠিন চোয়াল। আমি আস্তে করে বললাম, কিছু হয়েছে ম্যাম? রুবনা ভ্রু নাচিয়ে বললেন, আপনার স্যারের কেবিনে কি কাজ মিসছে দুটি? কেন যাচ্ছিলেন ওদিকে? স্যার বলেছিল উনি আসার। রুবনা আমাকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই বললেন, আপনাকে রুদ্র কিছুই বলেনি? মিথ্যে বলার জন্য ওর নাম ব্যবহার করবেন না। আমার বেশ অবাক লাগলো। রুদ্র? আবারও? বাবারে বাবা! ঘটনা ঠিক কি? এমন ভাবে বলছে যেন উনি রুদ্র রওশন চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নন, বরং ওনার গার্লফ্রেন্ড। লুবনা আমাকে চুপ দেখে শক্ত কণ্ঠে বললেন, যান আপনার কাজে যান। রুদ্রর কেবিনে যখন তখন আসবেন না। ম্যাম, আমি তো কাজেই যাচ্ছিলাম। লুবনা তেতে বললেন, মুখে মুখে তর্ক করছেন আবার। আমি আপনার সিনিয়র, সম্মান না দিলে ডিরেক্ট স্যারের কাছে কমপ্লেইন করে দেব। আমার বিস্ময়ের মাত্রা আরো তীব্র হলো। আমি কি এমন করলাম, যার জন্য ওনার মনে হলো আমি ওনাকে অসম্মান করছি? কিছু তো বলিওনি তর্ক করার মতো। আর রুদ্র বলেছিলেন বলেই না, ওনার কেবিনে যাচ্ছি, না হলে আমার ভয়ে গিয়েছে। কিন্তু এই লুবনা ম্যাডাম আমার সাথে এমন করছেন কেন? কি করেছি আমি? কালো তো কত হেসে হেসে মেডিসিন খাওয়ালেন। একদিন যেতেই রূপ বদল। নরম পুতুল হঠাৎ রণচণ্ডীর রূপ ধারণ করলো কেন? ব্যাপারটা কি? আপনার ভাবার হলে নিজের ডেস্কে গিয়ে ভাবুন। এখানে ভিড় করবেন না। ওনার কথায় আমার আর কিছুও বলার থাকলো না। কি বলবো? বসের পিএ তার কেবিনে ঢুকতে না দিলে দোষ তো আমার নয়। আমি নিশ্চয় ওনাকে কিল ঘুষি মেরে ঢুকতে পারবো না। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে ফিরে আসবো ভাবলাম। হঠাৎ পেছনে থেকে কেউ একজন বলে ওঠে, কি হচ্ছে এখানে? আমি আর লুবনা ম্যাডাম এক ঝুঁকে সেদিকে ফিরলাম। রুদ্র রওশন দাঁড়িয়ে আছেন, কপালে 3-4টে ভাঁজ স্পষ্ট। আমি কিছু বলার আগেই লুবনা নালিশ ছুড়ে দিলেন, স্যার এই মেয়েটা আপনার অবর্তমানে আপনার কেবিনে ঢুকতে যাচ্ছিল। তো? রুদ্রর নিরুদ্বেগ কণ্ঠে ঘাবড়ে গেলেন লুবনা। আমি একবার ওনার দিকে দেখছি, পরের বার রুদ্রর দিকে। লুবনা মিনমিনিয়ে বললেন, না মানে স্যার, আপনি তো বলেছিলেন আপনি না থাকাকালীন বসির ছাড়া কেউ যেন আপনার কেবিনে না ঢোকে। তাই ওনাকে আটকেছিলাম। রুদ্র চোখ ছোট করে বললেন, আমার কেবিনে কেউ ঢুকলে সেটা আমি বুঝতে পারি লুবনা। আপনার আলাদা করে এজন্যে খবরদারি করার প্রয়োজন নেই। আমি আপনাকে বলেছি ওনাকে আটকাতে। লুবনা পড়লেন মহা মুসিবতে।
কি বলবেন? উত্তর খুঁজে পাচ্ছিলেন না। মুখ দেখেই বুঝতে পারছি আমি। তাও কিছু একটা তো বলতে হবে। কোনো মতে বললেন, স্যার আমি আসলে আপনার ওই অর্ডারের জন্যেই। রুদ্র স্পষ্ট কণ্ঠে বললেন, আমার কেবিনে, আমার অ্যাবসেন্সে আপনাদের প্রবেশ নিষেধ। ওনার নয়। আমি অবাক হলাম। আর লুবনা প্রচণ্ড অপমানিত বোধ করলেন। ছোট হয়ে এলো মেক আপে ঢাকা মুখখানা। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। আমি ঠোঁট কামড়ে ধরে ওনাদের কথা শুনছি। এখানে আমি শুধুই শ্রোতা, বলার কিচ্ছু নেই। রুদ্র হঠাৎ আমার দিকে তাকালেন। ভ্রুকুচকে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। আমি ঈষৎ নড়ে উঠলাম। এতক্ষণ ফ্যানে ছিলামতো। ওনার কথা মাথায় ঢুকতেই ধরফর করে কেবিনে ঢুকে গেলাম। কিন্তু আমার কৌতূহলের পাখিরা যে অনেক ডানা চাপটায়। দরজার পাশে দাঁড়িয়ে দেখছিলাম ওনাদের। রুদ্র আঙুল উঁচিয়ে লুবনাকে কিছু বলছিলেন। মুখ দেখে তো মনে হচ্ছিল শাসাচ্ছেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। লুবনা ম্যামের এমন ব্যবহার নিয়ে বেশ সন্দেহ লাগছে। কোথাও একটা গড়বড় আছে হয়তো। হুট করে দেয়ালে টাঙানো মস্ত বড় ঘড়িটার দিকে চোখ পড়ল। এই রে, সময় নেই তো। উনি আসার আগে সব ঠিকঠাক করে রাখি। কিন্তু করবোটা কি? সবই তো গোছানো গাছানো। দাঁড়িয়ে থাকবো না বাবা। ওনাকে যদি বলি, প্রথম দিনের মতন আবার সব এলোমেলো করে দেবেন। তার থেকে গোছানো জিনিস আবার গোছাই। যেই ভাবা সেই কাজ। টেবিল চেয়ার সহ ওনার ল্যাপটপ, পেপার ওয়েট সব মুছে টুছে দিলাম। কতটা পরিষ্কার হলো ঠাউর করতে পারিনি। ময়লা থাকলেই না পরিষ্কার হবে। এর মধ্যে রুদ্র কেবিনে ঢুকলেন। ওনাকে দেখে আমি টেবিল ছেড়ে দূরে সরে দাঁড়াই। উনি সোজা হেঁটে এসে চেয়ারে বসলেন। ল্যাপটপ অন করলেন। আমার দিকে চেয়ে বললেন, কফি আনুন। আমি তখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিলাম। উনি আমার দিকে তাকাতেই বিদ্যুৎ বেগে হাত সরালেও উনি ঠিক ধরে ফেললেন। রীতিমতো মুখ কুঁচকে বললেন, ইয়াক, এটা কি করছেন আপনি? আমি মুখ কাচুমাচু করে জিভ দিয়ে ঠোঁট ভেজালাম। উনি আমাকে কঠোর নির্দেশ দিলেন, যান, হাত স্যানিটাইজ করে আসুন। আমি মৃদু কণ্ঠে বললাম, স্যানিটাইজার কই পাবো এখন? আমার কাছে নেই। উনি ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজের টেবিল থেকে স্যানিটাইজার বোতল সামান্য ঠেলে দিলেন আমার দিকে। আমি চট করে হাতে ঢেলে দুহাত ঘষে ঘষে নিলাম। উনি বিড়বিড় করে বললেন, অস্বাস্থ্যকর চাল চলন। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। নখ কামড়ানো অস্বাস্থ্যকর ঠিক আছে। এটা আমার সামনে বলার কি আছে? আমি লজ্জা পাই না। ব্যাটা নির্বোধ। এরপর গেলাম ওনার কফি বানাতে। আজ আর সময় নষ্ট করিনি। একদিনেই পাকা হয়ে গিয়েছি। কালকের মতো 4 চামচ পাউডার দিয়ে সুগার ছাড়া বানিয়েছি। খুব তাড়াতাড়ি কফি এনে ওনার সামনে রাখতেই উনি একবার শুধু আমাকে দেখলেন। এরপর কাজের সাথে সাথে মন দিলেন কফি মগে ঠোঁট ছোঁয়াতে। আমি এদিক ওদিক তাকিয়ে কাজ খুঁজছিলাম। আর তো কিছু বাকি নেই। ঠিক 1 ঘন্টা পর আবার কফি বানাতে হবে। ততক্ষণ কি দাঁড়িয়ে থাকবো, নাকি চলে যাব? এই লোক তো কিছু বলছে না। আমি নিজেই প্রশ্ন করলাম, আমি কি চলে যাব? উনি আমার দিকে না দেখেই বললেন, না, কাজ আছে। আমি মুখ ফুলিয়ে শ্বাস ফেললাম। আবার কাজ? আমি যে ফাঁকিবাজ, সে কি উনি জানেন না? মিনিট 3 পরে উনি মুখ তুললেন। চোখ ইশারা করে একটা ক্যাবিনেট দেখিয়ে বললেন, ওটার ড্রয়ারে কিছু পেপারস আছে। ওগুলো পরপর নম্বর অনুসারে সাজান। আমি এসে চেক করব। আমি চোখ ঘুরিয়ে ভাবলাম, এসে চেক করবেন? কই যাবে জিরাফটা? আমার চিন্তার মাঝেই উনি বেরিয়ে গেলেন। আমি আর কি করব? ক্যাবিনেটের কাছে গিয়ে ড্রয়ার টেনে খুললাম। ড্রয়ারের ভেতরটা দেখতেই আমার চোখ কপালে। এতগুলো কাগজ। এগুলো সাজাতে কত সময় লাগবে? 1 ঘন্টা, নাকি 2 ঘন্টা? সবগুলো হাতে নিয়ে টেবিলের কাছে এলাম। টেবিলের ওপর রেখে গোছাতে নেব হঠাৎ চোখ পড়ল কেবিনের বড় সেই কাচের জানলার দিকে। জানলা বন্ধ। আমার জানলা থেকে বাইরেটা দেখতে ইচ্ছে করল ভীষণ। সাথে সাথে এগিয়ে গেলাম। কাচের ভেতর থেকে বাইরে উকি দিতেই হা হয়ে এলো আমার মুখ। কি সুন্দর! শুধু গাছ আর গাছ। সবগুলো একই সাইজের আর ভীষণ দুলছে। বোঝাই যাচ্ছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে। আহা, জানলাটা খোলা থাকলে কি হাওয়াই না আসবে। এমন প্রাকৃতিক বাতাস রেখে এসির ভন বাতাস খায় বলেই ওনার মাথা চটে থাকে বলে ধারণা আমার। এর থেকে বরং জানলা খুলে দেই। ফ্রেশ এয়ারে মনও ফ্রেশ থাকবে আর মাথাও ঠান্ডা হবে। যেই ভাবা সেই কাজ। সাহস দেখিয়ে জানলার থাই গ্লাস টেনে সরালাম। মুহূর্তেই হুড়মুড়িয়ে বাতাস ঢুকলো কেবিনের ভেতর। বাতাসের প্রচণ্ড বেগ। আমার চুল কোনা উড়ে এদিক সেদিকে যাচ্ছে। শুধু তাই নয়, টেবিলের ওপর যে কাগজগুলো রেখেছিলাম,
সেগুলো সব উড়ে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তে শুরু করলো মেঝেতে। আমি দৌড়ে এসে হাত দিয়ে আটকাতে চেয়েও পারলাম না। ঠিক সেই সময় রুদ্র কেবিনে এলেন। আমার অবস্থা, সাথী কেবিনের অবস্থা দেখে বিস্মিত কণ্ঠে বললেন, এ কি, এসব কি? আমি ওনার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, না মানে, উই। আসলে ওনার চোখ পৌঁছালো জানলার দিকে। হাত ইশারা করে ব্যস্ত কণ্ঠে বললেন, জানলা বন্ধ করুন আগে, যান। আমি ছুটে এসে জানলার গ্লাস লাগালাম আগের মতন। তুলুন এসব। ওনার কথায় আমি নিচে বসে এক এক করে সব তুলছি। কিন্তু তাতেও হিমশিম খাওয়ার অবস্থা। কয়েকটা কাগজ টেবিলের তলায় চলে গিয়েছে। কোনো রকমের সব গুছিয়ে উঠে দাঁড়াতেই দেখলাম রুদ্র আমার দিকে কটমটে চেহারায় তাকিয়ে আছেন। উনি এভাবে তাকালে আমার সব গুলিয়ে যায়। উনি রাগীর রাগী চেহারা বানিয়ে বললেন, পিন আপ করুন এগুলো, কাগজ। আমার মাথায় কি হলো কে জানে। মেঝেতে স্টেপলেয়ার খুঁজতে শুরু করলাম। উনি ধমকে বললেন, স্টেপলেয়ার কি ওখানে থাকে? টেবিলে দেখুন। ও হ্যাঁ, ফাস্ট। ওনার তারায় তালগোল পাকিয়ে গেল আমার। দিক বিদিক ভুলে স্টেপলেয়ার উঠিয়েই দিলাম ওনার টাইয়ের সাথে কাগজগুলো পিন আপ করে। উনি হতভম্ব হয়ে বললেন, হোয়াট দ্য হেল, এখানে পিন করতে বলেছি আপনাকে। হুঁশ আসতেই আমি জিভ কাটলাম। মুখ কাচুমাচু করে বললাম, সরি, আসলে আমার। উনি পুরো কথা শোনার ইচ্ছে প্রকাশ করলেন না। উত্তেজিত হয়ে বললেন, কাটুন এটা, তাড়াতাড়ি। আমার তখন দিশেহারা অবস্থা। ওনার ক্ষুব্ধ শুভ্র আনন আরো জট পাকাচ্ছে সবকিছুর। টেবিল থেকে সিজার উঠিয়ে এবার ওনার টাইটাকে মাঝখান থেকে কেটে ফেললাম। টাইয়ের অর্ধেক ওনার গলায় ঝুলছে, আর অর্ধেক ঝুলছে আমার হাতে। খেয়াল পড়লে নিজের কাজে নিজেরই চোখ বেরিয়ে এলো আমার। ওনাকে দেখলাম, হকচকের মাত্রাটা কাটিয়ে উঠতে পারেননি। দাঁতের দাঁত চেপে বললেন, কি করলেন এটা? আপনার মাথায় কি কিচ্ছু নেই? আপনি আসলেই চূড়ান্ত মাথামোটা। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, সরি। রাখুন আপনার সরি। ও গড, আমার টাই কেটে দিল। একটা কাজ যদি হয় একে দিয়ে। এই হাফ কাটা টাই নিয়ে আমি এসাইলম কি করে যাব? শিট। উনি রাগের টেবিলের অপর মৃদু ঘুষি দিলেন। আমি থমকালাম। উনি কোথায় যাবেন বললেন? এসাইলমে? মানে মেন্টাল এসাইলমে? এর মানে কি? উনি কি পাগল? উনি অসুস্থ? হায় আল্লাহ, শেষমেশ একটা পাগলের কোম্পানিতে চাকরি নিয়েছি। আমারই বোঝা উচিত ছিল। একটা সুস্থ মানুষ কখনোই এত বদমেজাজি প্রগতটা হতে পারে না। উনি অসুস্থ বলেই এমন। এবার নিতান্ত ওনার ওপর মায়া উথলে উঠল আমার। আহারে, ওনার মানসিক অবস্থা না জেনেই আমি ওনাকে গালমন্দ করেছি। এসব ভেবেও ভীষণ খারাপ লাগতে শুরু করল। ওদিকে উনি রাগে ফাটছেন। আমি আস্তে করে বললাম, স্যার, আমি তো ইচ্ছে করে করিনি। আপনি বরং যাওয়ার সময় কোনো মল থেকে নতুন টাই কিনে নেবেন। এখন তো অনলাইনেও ফাস্ট ডেলিভারি পাওয়া যাচ্ছে, চাইলে ওটাও ট্রাই করতে পারেন। উনি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালেন আমি বুঝিনি। তবে রাগ চেপে বললেন, আপনার বিশ্রী বুদ্ধির জন্য ধন্যবাদ। আমি ভ্রু কুঁচকাই। আমার বুদ্ধিটা ওনার কাছে বিশ্রী মনে হলো। অবশ্য এটাই তো স্বাভাবিক, তাই না? উনি তো পাগল। পাগলদের জ্ঞান বুদ্ধি স্বাভাবিক মানুষের তুলনায় একটু কম থাকবে। উনি নিজে যেরকম আমাকেও তেমন ভাববেন। ওনাকে দেখলাম গলা থেকে টাই খুলে ফেললেন। গায়ের কোটটাকেও খুলে রীতিমতো ছুঁড়ে মারলেন সোফার ওপর। পরনের চকলেট কালারের শার্টটা বেরিয়ে এলো তাৎক্ষণিক। উনি হাতা দুটো ফোল্ড করে কনুই অবধি ওঠালেন। ওনাকে তখন দেখতে আস্ত একটা ক্যাডবেরি মনে হলেও আমার ওপর সেটা প্রভাব ফেলল না। আমার পুরো ধ্যান, পুরো মনোযোগ ওনার রোগের দিকে। এত সুন্দর ছেলেটা শেষমেশ মানসিকভাবে অসুস্থ, কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি। অভ্র ভাইয়া কথাটা তো বলতে পারতেন আমাকে। শুধু শুধু বেচারাকে দোষ দিতাম এতদিন। আমার খুব ইচ্ছে করলো ওনাকে ব্যাপারে জিজ্ঞেস করতে। অসুস্থতা যার, সাক্ষ্য তার, একটা কথা আছে না? আগেই বলেছি আমার কৌতূহলের পাহাড় অনেক উঁচু। শেষ অবধি টিকতে না পেরে বলেই ফেললাম, স্যার, একটা কথা জিজ্ঞেস করব। উনি টেবিলের ওপর থেকে ফোন নিয়ে পকেট ভরছিলেন। আমার কথায় চোখ তুলে তাকালেন শুধু। অনুমতি ছিল নাকি অন্য কিছুকে জানে? আমি অত ভাবিনি। উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়লাম, আচ্ছা স্যার, আপনার এই অসুস্থতা ঠিক কবে থেকে? অনেক ছোট বেলা থেকেই নাকি? উনি সরু চোখে তাকালেন। মানে? আমি ঢোক গিললাম ওনার জিজ্ঞাসার ধরনে। পাগলকে পাগল বললে চটে যায়। ওনাকে সরাসরি জিজ্ঞেস করলে হিতে বিপরীত হতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। আমতা আমতা করে বললাম,
এই যে আপনি এসাইলমে যাচ্ছেন ট্রিটমেন্ট নিতে, সেটা কতদিন ধরে চলছে? উনি তাজ্জব বনে চেয়ে থাকলেন আমার দিকে। আমি এক্সাইটমেন্টে ভুল কিছু বলে ফেলেছি তার স্পষ্ট প্রমাণ দিলেন। ওনারা চেহারা দেখে আমার ভয় তরতরিয়ে বাড়ল। কাঁপা কণ্ঠে বললাম, এভাবে তাকিয়ে আছেন ককেন? উনি নিশ্চুপ। আচমকা উনি টেবিলে ভর দিয়ে ঝুঁকে এলেন আমার দিকে। ব্যাপারটায় চমকে মাথা পিছিয়ে নিলাম আমি। উনি দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন, আপনি শুধু ইউজলেসই নন, সাথে দুর্দান্ত পর্যায়ের ননসেন্স একটা মেয়ে। আমার ঠোঁট বিস্ময়ে আলাদা হয়ে গেল। কি করেছি আমি? আপনিই তো বললেন আপনি মেন্টাল অ্যাসাইলম যাবেন। তো ওখানে মানুষ কেন যায় শুনি? উনি নাক মুখ কুঁচকে বললেন, অ্যাসাইলমে শুধু পেশেন্ট যায়, অন্য কেউ যায় না। হোয়াট এভার। আমি আপনার সাথে এত কথা বলছি বা কেন? আমার তারা আছে, আই হ্যাভ টু গো। আপনার সাথে বেশিক্ষণ থাকা মানে নিজের ব্রেন লস করা। কথাগুলো বলেই উনি গটকটিয়ে বেরিয়ে গেলেন। আমি আশ্চর্য নজরে চেয়ে চেয়ে ওনার প্রস্থান দেখলাম। উনি তো চলে গেলেন, আমি তখনও ভাবছি এসাইলমে ওনার কি কাজ? মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে গাড়ি থামালো রুদ্র। এখানে এলে সে কাউকে আনে না সাথে, এমনকি ড্রাইভারও নয়। রুদ্র গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে ঢুকলো ভেতরে। সঙ্গে সঙ্গে ভার হয়ে আসতে শুরু করল বুক। চারপাশে কতরকম পাগল, অসুস্থ লোকের ছড়াছড়ি। কেউ জোরে জোরে হাসছে, কেউ কাঁদছে, কেউ ছুটছে অনবরত, কেউ কোলে পুতুল নিয়ে দোল খাওয়াচ্ছে, কেউ বসে আছে চুপচাপ। এইখানটায় শত শত রোগীর মধ্যে একজন রোগী তারও আছে। আলিশান প্রাসাদ থাকতেও যাকে রাখতে হয় এই অসুস্থ পরিবেশে, কারণ সমাজ যে তাকেও পাগল বলে। রুদ্রকে দেখতেই ইনস্টিটিউটের ম্যানেজার রফিক ইসলাম এগিয়ে আসেন। মধ্যবয়সী লোকটা প্রায় ১৯ বছর ধরে কাজ করছেন এখানে। স্যার আপনি? এই সময়? কাল ডিরেক্টর সাহেবের সাথে কথা হয়েছে। উনি কোথায়? উনি একটু অসুস্থ। আপনি আসুন না। রুদ্র একপাশে সামান্য হেসে বলল, পাগলা গারদে, আতিথেয়তা নেয়ার শখ আমার নেই। আমি আমার পেশেন্টকে দেখতে এসেছি। কিন্তু স্যার, ওনার সাথে দেখা করা কি আপনার ঠিক হবে? উনি তো আপনাকে দেখলেই। রুদ্র শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, আমি তো ওনার নিজের লোক, প্রত্যেকবারের মতো এবারেও সয় নেব। রফিক একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, আসুন। রুদ্রকে নিয়ে হাতের বাম দিকে এগোলেন রফিক। মাঝখানের সরু রাস্তার মতো, দুপাশে শিকের ঘর, প্রত্যেকটাতে কেউ না কেউ বন্দী। রুদ্রর মন ক্রমশ খারাপে ছেয়ে যাচ্ছে। এদেরও তো পরিবার আছে। এরাও কারোর সন্তান, কারো বাবা, কারোর মা। অথচ আজ এরাও সেসব আপনজন থেকে বিচ্ছিন্ন। এরা টের না পেলেও এদের আপনজনরা যে ঠিকই ভোগে যন্ত্রণায়। নিজের মানুষ নিজের থেকে দূরে থাকার এক অসহ যন্ত্রণা, যেই যন্ত্রণায় আজ ২১ বছর ধরে ভুগছে সে। হাঁটতে হাঁটতে রুদ্র এসে থামল কাঙ্ক্ষিত গার্ডের সামনে। ভেতরে এক পৌরা নারী, তার ধবধবে সাদা শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে মেঝেতে। এলোমেলো সাদা পাকা চুল মুখটিকে করেছে অদৃশ্য। রুদ্রর বুক নির্নিমেষ হাহাকারে মেতে উঠল। বারংবার ঢোক গিলে নিজেকে সংযত রাখল সে। ঠান্ডা স্বরে বলল, তালা খুলুন। রফিক বিস্মিত হয়ে বললেন, কেন স্যার? ভেতরে যাব। রফিক আতকে বললেন, স্যার আবার? উনি। রুদ্র মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, খুলে দিন। রফিক ছোট নিঃশ্বাস ফেলে পকেট থেকে চাবির মোটা গোছা বের করলেন। এই ছেলেকে কোনো কথা বললেও কানে নেয় না। খুঁজে খুঁজে ১০৭ নম্বর চাবিটা দিয়ে খুললেন মেটে রঙের তালা। রুদ্র ঢুকতে গেলে রফিক আবার বললেন, আরেকবার ভাবুন স্যার, আঘাত করতে পারে। রুদ্র উত্তর দিল না, চুপচাপ ঢুকল ভেতরে। রফিক বাইরেই দাঁড়িয়ে থাকলেন। বৃদ্ধা মহিলাটি মেঝেতে বসে আছে, হাত দিয়ে মাটিতে আঁকিবুকি করছেন কিছু একটা, সাথে বিড়বিড় করে বলছেন অস্পষ্ট কিছু শব্দ। রুদ্র যত এগোচ্ছে কান্নাগুলো উথলে পড়তে চাইছে, বের হতে চাইছে গড়গড় করে। চোখের সামনে ভাসছে কিছু আদুরে স্মৃতি, কিছু সুন্দর অতীত, অমূল্য জীবনের প্রত্যাশিত কাহিনী। রুদ্র হাঁটুমুড়ে বসল বৃদ্ধাটির ঠিক পাশে। হাত বাড়ালো তাকে ছুতে। হাতটা প্রচণ্ড কাঁপছে। শীতল হাত আস্তে করে বৃদ্ধাটির কাঁধে রাখল সে। ধরা কণ্ঠে ডাকল, মা। বৃদ্ধা তাকালেন না। সে এক নাগারে আঁকছে, ফিসফিস করে আওড়াচ্ছে কিছু। রফিক কারার বাইরেই দাঁড়িয়ে আছেন। ভয় লাগছে তার, যা সব কাণ্ড করে এই বুড়ি। রুদ্র উত্তর না পেয়ে কাঁধে রাখা হাতটা আরেকটু শক্ত করল। আগের থেকেও কোমল স্বরে ডাকল, মা। উনি এবার ঘুরে তাকালেন। মায়ের মুখের সামনে অগোছালো হয়ে পড়ে থাকা অপরিষ্কার চুলগুলো হাত দিয়ে খুব যত্নে গুছিয়ে দিল রুদ্র।
তার মা নির্বিকারে তাকিয়ে আছে, চোখে কোনো ভাষা নেই, দুই ভ্রুয়ের মাঝে কটা ভাঁজ। ছেলেকে চিনতে পেরেছি নাকি চেষ্টা চালাচ্ছে বোঝা যাচ্ছে না। রুদ্র মায়ের দুগাল হাতের আঁচলে নিল, ছলছল চোখে শুধালো, কেমন আছো মা? উনি উত্তর দিলেন না, চুপ করে দেখতে লাগলেন। সেকেন্ড খানিক পার হতে না হতেই আচমকা রুদ্রর হাত খপ করে আঁকড়ে কামড়ে ধরলেন তিনি। অতি দ্রুত ব্যাপারটায় হকচকিয়ে গেল রুদ্র। রফিক ঠিক এই ভয়ে ছিল। এতদিনেও ছেলেটার শিক্ষা হলো না, কেন যে বারবার কামড় খেতে যায়। ধরফিয়ে উচ্চস্বরে নার্সদের ডাকলেন রফিক। দুজন আসতেই তড়িঘড়ি করে ঢুকল ভেতরে। রুদ্রর মা তখনও কামড়ে ধরে আছেন ছেলের হাত, যেন রক্ত বের না হলে তার শান্তি নেই। এত ব্যথায়ও ভাবান্তর নেই রুদ্রর। সে এক ধ্যানে চেয়ে আছে মায়ের দিকে। আজ 21 বছর ধরে তার মা অসুস্থ, পাগল, গারদে ভর্তি। যতবার দেখা করতে আসতো তাকে দেখলেই হয় তেড়ে আসতেন, না হলে দূর থেকে ছুঁড়ে মারতেন হাতের নাগালে যা থাকে তাই। হসপিটালের কর্তৃপক্ষ রুদ্রর কথা ভেবে আসতে নিষেধ করতেন তাকে, কিন্তু মাকে 3-4 দিনের বেশি না দেখে শান্তি মিলত না রুদ্রর। ছুটে আসত, বারণ সত্ত্বেও মায়ের কাছে যেত। আর ঠিক আজকের মতোই ঘটত বিষয়গুলি। মায়ের এই অচেনা রূপে ভেতরটা চুরমার করে দেয় রুদ্রর। যে মা একটা সময় তার ব্যথায় কেঁদে বুক ভাসাত, এখন সেই মাই তাকে আঘাত করে। এটাকে ঠিক কিসের সাথে তুলনা করলে মানানসই হবে? নার্স মেয়ে দুজন এসে রুদ্রর মাকে টেনে সরানোর চেষ্টা শুরু করে। একটা সময় সফল হলে রুদ্রকে নিয়ে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলেন রফিক। হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার বলেছিলাম তো, যাবেন না। উনি এখনও আগের মতোই রয়েছেন। দেখলেন তো কি হলো? রুদ্র এবারও নিশ্চুপ, বাদামি চোখগুলো ভরে উঠেছে জলে। নার্স দুজন তার মাকে শান্ত করতে ব্যস্ত। ইনজেকশন তৈরি করছে পুশ করবে বলে। কেমন ছটফটাচ্ছে তার মা, মোটা স্বরে হুঙ্কার দিচ্ছে। ভৌতিক সিনেমার মতো গা হিম করা আর্তনাদ তার। রুদ্র হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। কবে ঠিক হবে তার মা, কবে শেষ হবে তার অপেক্ষা?